পৃথিবী বিখ্যাত একটি চোরের দল যারা ব্যাংক থেকে মিউজিয়াম যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে ডাকাতি করতে পারে। কিন্তু এই ডাকাতির মধ্যেই হয়ে যায় এক সমস্যা। নিজেদের মেম্বারে নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং একে একে সবাইকে মেরে ফেলে। তবে দলের লিডার প্রাণে বেঁচে যায় আর সেই বিশ্বাসঘাতককে খুঁজতে শুরু করে। এরই মধ্য দিয়ে তারা আরও ডাকাতিও করে আর শেষ পর্যন্ত বিশ্বাসঘাতককে ধরতে পারে। আর এরকমই দুর্ধর্ষ কাহিনী নিয়ে শুরু হতে যাচ্ছে এই মুভিটি। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একটি অফিস যেটিতে রয়েছে একদম হাই সিকিউরিটি, কিন্তু সেখানে ইতিমধ্যে চলছে এক নিখুঁত ডাকাতি। এই পুরো অপারেশন কন্ট্রোল করছে এক প্রফেশনাল বিখ্যাত চোর পার্কার, আর তার সঙ্গে আছে তার সবথেকে কাছের পার্টনার ফিলিবেব আর একটা দক্ষ ঠান্ডা মাথার পুরো টিম। পার্কার এমন এক ব্যক্তি যার সঙ্গে জড়িয়ে আছে নিখুঁত পরিকল্পনা এবং আদম্য শান্ত স্বভাব। সে ধীরে সুস্থে সুপারভাইজারকে বোঝায়, তুমি যদি ঝামেলা করো তাহলে তোমারই ক্ষতি হবে। আর পরিস্থিতি খারাপ বুঝতে পেরে সুপারভাইজার শেষ পর্যন্ত তেজুরির চাবি তার হাতে তুলে দেয়। আর ঠিক তখনই টিমের বাকি সদস্যরা ঝড়ের গতিতে এগিয়ে যায়, ব্যাগগুলো একে একে টাকায় ভরতে শুরু করে। কিন্তু ঠিক এই সময় বাইরে এসে উপস্থিত হয় এক হতাশাগ্রস্ত মানুষ। ঋণের দায়ে সে একদম ভেঙে পড়েছিল। তার সঙ্গে ছিল তার স্ত্রী আর সন্তান। সে এতটাই মরিয়া হয়েছিল যে ভেবেছিল এই চোরদের কাছ থেকে কিছু টাকা বাটপারি করে নেবে। সে যখন বুঝতে পারে ভেতরে ডাকাতি চলছে, তখন তার ওয়াইফ পুলিশকে ফোন করতে যায়, কিন্তু লোকটা তার ওয়াইফকে থামিয়ে দেয়। ঠিক তখনই পার্কার আর তার টিম টাকা নিয়ে বিল্ডিং থেকে বের হয়, আর আচমকা সেই লোকটা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে উল্টাপাল্টা গুলি চালায় আর পার্কারের ডান হাত ফিলিপ মারাত্মকভাবে আহত হয়। এই বিশৃঙ্খলার মাঝে লোকটা এক ব্যাগ টাকা নিয়ে তার গাড়িতে লাফিয়ে পড়ে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পার্কারও দেরি করে না, কারণ হাজার হোক সে তার বন্ধুকে গুলি করেছে। সে বন্দুক বের করে সেই গাড়িটাকে তাড়া করতে থাকে, কিন্তু সেই লোকটা অত্যন্ত ভয় পেয়েছিল, যার ফলে সে ভুল করে ঢুকে পড়ে এক রেসিং ট্র্যাকে আর কন্ট্রোল হারিয়ে ধাক্কা খায় এক ব্যারিয়ারে, যার ফলে তার গাড়ি মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। পার্কার পৌঁছে যায় সেখানে আর দেরি না করে সেই লোকটাকে মেরে ফেলে। তারপর কাঁপতে থাকা তার স্ত্রীর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, চুপচাপ থাকো, কিন্তু তাকে খুন করে না। নিজের চুরি করা টাকা ফিরে পেয়ে পার্কার আর তার বাকি টিম খুবই খুশি হয় আর সেখান থেকে কেটে পড়ে। সেই রাতেই তারা তাদের হাইড আউটে জড়ো হয় আর টাকা ভাগ করতে থাকে। একজন সাথী ইতিমধ্যে মারা গিয়েছে আর ফিলেব এখন গুরুতরভাবে আহত। টিমের একমাত্র মেয়ে সদস্য জ্যান, সে ফিলেবের ক্ষত সারাচ্ছিল। অন্যদিকে বাকি সবাই টাকা গুনতে ব্যস্ত ছিল। এই টানটান পরিবেশে জ্যান হঠাৎ প্রশ্ন তোলে, পার্কার, তুমি সেই লোকটার ওয়াইফটাকে কেন মারলে না? তখন পার্কার বলে, এটা আমার একটি নীতি, আমি কখনো নিরপরাধ মানুষকে মারি না, তবে যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে আমি ছাড়িও না। আর সেই মহিলা ছিল একদম নির্দোষ। আর কিছুক্ষণের মধ্যেই টাকার ফাইনাল ভাগাভাগি হতে যাচ্ছিল, আর তখনই জ্যান বলে সে গোসল করতে যাচ্ছে, কিন্তু যাওয়ার আগে সে ইচ্ছা করেই সবার সামনে নিজের কাপড় চেঞ্জ করতে শুরু করে। ঘরের সবাই কিছুক্ষণের জন্য বিভ্রান্ত হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে সে তার বন্দুক বের করে টিমের বাকিদের উপরে গোলাগুলি করতে শুরু করে। মুহূর্তের মধ্যে সে বেশ কয়েকজনকে মেরে ফেলে, এমনকি পার্কারের ডানহাত ফিলিপ এখানে মারা যায়। আর এখান থেকে স্পষ্টভাবেই বোঝা যায় জ্যান ছিল গাদ্দার। তার পরিকল্পনা ছিল তাদের কাছ থেকে সকল টাকা ছিনিয়ে নেয়া। পার্কার চেষ্টা করে তাকে থামাতে, কিন্তু তার দিকেও গুলি ছোড়ে, আর এই সংঘাতে সে জানালা ভেঙে বাইরে ছিটকে পড়ে। গুলিবিদ্ধ শরীর নিয়ে সে সোজা গিয়ে পড়ে নদীর পানিতে। বেঁচে থাকার কোনো আশাই ছিল না। এরই মধ্য দিয়ে 2 দিন পার হয়ে যায়। তারপর একটা ছোট্ট নির্জন রোডসাইড মোটেল, সেখানেই পার্কার হঠাৎ চোখ খোলে। দেখা যায় সে বেঁচে রয়েছে, গুলিতে সে মরেনি। আর এই 2 দিন ধরে এক মহিলা তার সেবা যত্ন করে এসেছে। শক্তি একটু ফিরতেই পার্কার তাকে ধন্যবাদ দেয়, কিন্তু সেখানে সে থাকতে পারবে না। তার চোখে এখন প্রতিশোধ। সে সেখান থেকে বেরিয়ে পড়ে, সরাসরি রওনা দেয় তার পুরাতন বন্ধু ফিলিবের স্ত্রী গ্রেসভেপের বাড়ির দিকে। সেখানে পৌঁছে পার্কার তাকে আসল ভয়ঙ্কর সত্যটা জানায় যে কিভাবে তার হাজবেন্ড মারা গিয়েছে। শুধু তাই না, পার্কার তাকে কথা দেয় সে যেভাবেই হোক তার ভাগের টাকা তাকে দেবে আর জেন নামের সেই বিশ্বাসঘাতকের বদলাও নেবে। তবে গ্রেস জানায় তার টাকা লাগবে না, সে শুধুমাত্র চায় বদলা, যে করেই হোক জেনের মৃত্যু। আর এরপরেই পার্কার বের হয়ে পড়ে জেনের শিকারের জন্য। গ্রেস ওয়েবের বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সে যোগাযোগ করে গোফিল্ডের সাথে। গোফিল্ড তার এক পুরাতন চোর বন্ধু। সে প্রথম জেনকে এই টিমের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। পার্কার কোনো সময় নষ্ট না করে রাগে ফুঁসে উঠে তাকে প্রেশার দিতে শুরু করে জেনের ঠিকানা বের করার জন্য।
কিন্তু গোফিল্ড প্রথমে ভান করে যেন সে জেনের কোনো কিছুই জানে না। তারপরেও শেষ পর্যন্ত সে কিছুটা ইঙ্গিত দেয়। সে বলে যদি জ্যান কারো সঙ্গে দেখা করে সে হতে পারে একমাত্র তার বিজনেস পার্টনার, যে পাশের শহরে নিজের কাজ চালায়। পার্কার থামে না, তাকে চাপ আরও বাড়তি দিতে থাকে। সে বলে সেই পার্টনারের নাম কি, সে কোথায় থাকে? তখন সে বলে সেই পার্টনারের নাম রেগি রাইলি। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পার্কার রওনা দেয় রেগি রাইলির দিকে। সেই রাতেই রেগি রাইলি দুইজন মহিলার সাথে সময় কাটিয়ে বিদায় নিচ্ছিল। তারপর নিজের গাড়িতে ওঠে, তারপর তার গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু গাড়ি যখন ট্রাফিক জ্যামে পড়ে তখনই খেল ঘুরে যায়। ড্রাইভার হঠাৎ তার দিকে বন্দুক তাক করে। রাইলি বুঝে যায় এই ড্রাইভার আর কেউ নয়, সেই পার্কার। পার্কার তখন তাকে বলে এটা সাধারণ কোনো কিডন্যাপ না, আমি শুধু তোমার কাছ থেকে তথ্য চাই। সে কথা দেয় সে যদি জ্যানের ঠিকানা তাকে দেয় তাহলে সে তার কোনো ক্ষতি করবে না। রাইলি ভয়ে বলে সে এই ব্যাপারে কিচ্ছু জানে না, কারণ জ্যান কখনো এক জায়গায় থাকে না, সবাইকে অন্ধকারে রাখে। তবে এসব কথার মধ্যেই একটি গাড়ি এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে একদম উল্টিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চারপাশে আরও গাড়ি চলে আসে আর তাদের গাড়িকে ঘিরে ধরে। সব রাস্তা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। সেই গাড়িগুলো থেকে নেমে আসে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরা জ্যানের প্রাইভেট সিকিউরিটির টিমের, যারা অনেকক্ষণ ধরে রাইলিকে ফলো করছিল। নিজেকে পুরোপুরি ঘেরা অবস্থায় দেখে পার্কার কৌশল চেঞ্জ করে। সে এমন অভিনয় করে যেন সে মারা গিয়েছে, যার ফলে সেই সন্ত্রাসীরা অন্যদিকে মনোযোগ দেয়। আর এটি করা মাত্র পার্কার মুহূর্তের মধ্যে গুলি চালাতে শুরু করে আর একে একে সন্ত্রাসীদেরকে মারতে থাকে। সে মুহূর্তের মধ্যে সবাইকে মেরে ফেলে, শুধুমাত্র লাস্টের একজনকে বাঁচিয়ে রাখে আর তার পায়ে গুলি করে। আর তারপর তাকে টেনে হিচড়ে গাড়িতে তোলে আর বলে এখন সোজা আমাকে নিয়ে চলো জ্যানের কাছে, তা না হলে মাথায় গুলি করে দেব। যার ফলে কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা জ্যানকে দেখতে পাই। সে একদম নির্ভীক অবস্থায় ছিল আর নতুন বিজনেস পার্টনারের সঙ্গে পরবর্তী বড় প্ল্যান নিয়ে আলোচনা করছিল। আর তখনই সেখানে চলে আসে পার্কার আর সরাসরি বন্দুক তাক করে জ্যানের দিকে। তার দাবি পরিষ্কার, আমার টাকা ফেরত দাও, যে টাকা জ্যান বিশ্বাসঘাতকতা করে লুট করেছিল। কিন্তু জ্যানও ভয় পায় না, সেও কম ছিল না। সে শান্তভাবে বলে সেই টাকা আর আমার কাছে নেই, সব খরচ হয়ে গিয়েছে। পার্কার কিছু বলার আগেই জ্যানের নতুন পার্টনার কিছু একটা বলতে চায়, যার ফলে পার্কার প্রচণ্ড রেগে যায় আর গুলি করে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে জ্যান প্রচণ্ড ভয় পেয়ে যায়, সেই সঙ্গে রেগেও যায়, কারণ এই মানুষের মাধ্যমেই পরবর্তী ডাকাতির প্ল্যান করছিল। তাই এই মানুষটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সে যদি এখন সেই ডাকাতি আবারও করতে চায় তাহলে তাকে নতুন পার্টনার খুঁজতে হবে। জ্যান এখন পার্কারকে বলে তুমি আমার হয়ে কাজ করো, আমরা একসঙ্গে $500 মিলিয়ন সেই জিনিসটা চুরি করব আর তারপরে তোমাকে তোমার ভাগ দিয়ে দেব, সেই সাথে যেই টাকা তুমি পাও তাও ফেরত দিয়ে দেব। যদিও হিসাব মতে পার্কারের এতে রাজি হওয়ার কথা না, কারণ একবার জ্যান তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর তার লোকজনকে মেরে ফেলেছে। কিন্তু তারপরেও কিছু একটা চিন্তা করে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর জানতে চায় কি এমন জিনিস হতে পারে যার দাম $500 মিলিয়ন। জ্যান তখন আর লুকায় না, সে তখন বলে কয়েক মাস আগে নিউ জার্সির সমুদ্রের ধারে খোঁড়া হয়েছিল এক প্রাচীন ধনসম্পদ, আর তারই মধ্যে পাওয়া গিয়েছে 1500 শতাব্দীর এক রহস্যময় মূর্তি। এমন একটি মূর্তি যার মধ্যে লুকিয়ে রয়েছে অসংখ্য হীরা জহরত। আর অলরেডি একটি প্রাইভেট কোম্পানি এর দাম ধরেছে $500 মিলিয়ন। কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। এই মূর্তিটা আমেরিকার সরকারের না, এটা ছিল ডিলাজ নামের এক দুর্নীতিগ্রস্ত বিদেশি প্রেসিডেন্টের সম্পত্তি। আর ঠিক 2 দিনের মধ্যে এই অমূল্য জিনিসটা নিউ ইয়র্কে পাবলিকের সামনে প্রদর্শন করা হবে। তবে জ্যান আরও একটি গোপন তথ্য দেয়। সে জানায় ডিলাজ ইতিমধ্যে সেই মূর্তিটা আবারও চুরি করানোর জন্য এক শক্তিশালী ক্রাইম সিন্ডিকেটরকে হায়ার করেছে, তার নাম দ্য আউটফিট। ডিলাজের পরিকল্পনা সে মূর্তিটা চুরি করাবে, তারপর আবারও গোপনে বিক্রি করাবে। আর জ্যানের পরিকল্পনা চোরদের উপর বাটপারি করে কোনোভাবে সেই মূর্তি নিজে চুরি করে নেওয়া। আর এত বড় এবং রিস্কি কাজ শুনে পার্কারেরও এটি পছন্দ হয়, কারণ সে কঠিন কাজ করতে পছন্দ করে। আর এরপর তারা তৈরি করে তাদের দল, তারা নতুন নতুন মেম্বার হায়ার করে, কারণ এই কাজ করতে তাদের অনেক লোক লাগবে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা সেই ভয়ঙ্কর সংগঠন দ্য আউটফিটের লিডার লোজিনকে দেখতে পাই। অ্যাকচুয়ালি এই দলেরই পরিকল্পনা সেই মূর্তিটি চুরি করা। আর কিছুক্ষণের মধ্যেই তার সাথে দেখা হয় তার ডানহাত কনকেটের। দুজন মিলে প্ল্যান তৈরি করে কিভাবে সবকিছু করবে। ডিলাজের সাথে ডিল ফাইনাল হয়।
লক্ষ্য একটাই, এক্সিবিশন থেকে মূর্তিটি চুরি করা। অন্যদিকে পার্কার আর জ্যান মিলে একটি টিম রেডি করে, আর তারা তাদের টেম্পোরারি একটি হেডকোয়ার্টারও সিলেকশন করে। জ্যান নিয়ে আসে অনেক নতুন লোক, কিন্তু পার্কার স্পষ্টভাবে বলে দেয় প্ল্যানের মধ্যে এত লোক রাখা যাবে না, তাই সে একে একে ছাঁটাই করতে শুরু করে। তার হিসাবে বেশি লোকের থেকে অল্প বুদ্ধিমান লোক অনেক বেটার। আর এক পর্যায়ে পার্কার সিলেক্ট করে তার পুরাতন এক সঙ্গী গ্রেফিল্ডকে। সে ছদ্মবেশ দেয়ায় অত্যন্ত পারদর্শী। টিম পুরোপুরি রেডি হয়ে যায়, আর এবার প্ল্যানিংয়ের পালা। জ্যান এখন একটি প্রস্তাব দেয়, সেটি হলো তারা একটি নকল মূর্তি বানাবে আর আসল মূর্তির জায়গায় সেটি বসিয়ে দেবে। কিন্তু এটি শোনা মাত্র পার্কার রেগে যায় আর প্ল্যান বাতিল করে, কারণ এরকম চুরি আগে বহুবার হয়েছে, আর এই মূর্তিটা অনেক বড়, এত সহজ না যে সেটি সরিয়ে অন্য কোনো মূর্তি বসাবে। পার্কার বলে তাদের প্ল্যান হলো তারা আউটফিটকে এক্সিবিশন থেকে সেই মূর্তিটি চুরি করতে দেবে, আর তারপরে সেই দলের কাছ থেকেই আবার বাটপারি করে সেই মূর্তিটি কেড়ে নেবে। আর কিছুক্ষণের মধ্যেই সবার মনে হতে থাকে এই পরিকল্পনাটাই বেটার, কারণ এক্সিবিশনে অনেক গার্ড থাকবে, সেখানে যাওয়ার মতো কোনো রিস্ক তাদেরকে নিতে হচ্ছে না, শুধুমাত্র চুরি করা দলের উপরে বাটপারি করতে হবে। মুহূর্তের মধ্যে সবাই বুঝে যায় পার্কারের বুদ্ধিই বেশি, তাই এখন সবাই তাকেই লিডার মানতে শুরু করে। আর পার্কার এখন বলে তাদের সবার প্রথম কাজ তাদেরকে জানতে হবে চুরি করার পর দ্য আউটফিট কিভাবে সেই মূর্তিটা সেখান থেকে নিয়ে যাবে। জ্যান তখন এক বিপজ্জনক বুদ্ধি দেয়। সে বলে কনকটের বাড়িতে ঢুকে তার সকল মাস্টার ফাইল চুরি করতে হবে। পার্কার এক মুহূর্তও দেরি করে না, কারণ সেও বুঝতে পারে এটি একমাত্র উপায়। সেই রাতেই সে একাই ঢুকে পড়ে কনকটের বাড়িতে। বাইরে থেকে টিম নজর রাখছিল, ভাগ্য ভালো কনকট তখন বাড়ি ছিল না। পার্কার একের পর এক সকল জিনিস তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, আর এক পর্যায়ে সে অনেকগুলো পুতুল দেখতে পায়। সে বুঝতে পারে এসব টেডি বেয়ারের কোনো একটার ভেতরেই হয়তো বা ফাইল রয়েছে, আর একটার মধ্যে সে অবশেষে ফাইল খুঁজে পেয়ে যায়। সেখানে সকল প্ল্যান ছিল, মিশন প্রায় শেষ, কিন্তু তখনই কনকট বাড়িতে চলে আসে আর হাতে নাতে তাকে ধরে ফেলে। মুহূর্তের মধ্যে তাদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট, কিন্তু এখানে পার্কার অনায়াসে তাকে ঘায়েল করে দেয়, আর এক পর্যায়ে তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। সে মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয়, আর পার্কার খুবই সহজে সেই ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। বাইরে জ্যান আর গ্রেফিল্ড তার সাথে যোগাযোগ করে। পুরো টিম দ্রুত ফিরে যায় হেডকোয়ার্টারে। সেখানে তারা চুরি করা ডাটা বিশ্লেষণ শুরু করে আর তাদের প্ল্যান রেডি করে ফেলে। অন্যদিকে লোজিন জানতে পারে যে কনকট আহত, আর সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। কনকট তাকে বলে যে তার কাছ থেকে মাস্টার ফাইল নিয়ে যাওয়া হয়েছে, আর যে নিয়ে গিয়েছে সে আর কেউ নয়, পার্কার। আর এই নাম শুনতেই লোজিন প্রচণ্ড রেগে যায়, কারণ পার্কার তার এক পুরাতন শত্রু, তারাও একসময় একসঙ্গে কাজ করত। আর লোজিন ভালোভাবেই বুঝতে পারে পার্কার সেই ফাইল নিয়ে নিশ্চয়ই কোনো একটা বদবুদ্ধি করার পরিকল্পনায় রয়েছে, তাই সে কিছু একটা ভাবতে থাকে। এদিকে হেডকোয়ার্টারে পার্কার আর তার টিম সেই ফাইলগুলো দেখে, আর সেখানেই তারা বুঝতে পারে মূর্তি চুরির পর দ্য আউটফিট সেটাকে সরাবে একটা অটোমেটেড আন্ডারগ্রাউন্ড গার্বেজ ট্রেন দিয়ে। পার্কার সঙ্গে সঙ্গে একটি প্ল্যান করে ফেলে। সে বলে আমরা কাজ শুরু করব ওদের চুরি হওয়ার পরে। প্ল্যানটা হচ্ছে যেই মুহূর্তে ওরা মূর্তিটা চুরি করে ট্রেনে তুলবে, ঠিক তখনই আমরা সেই ট্রেনের ব্রেক ফেল করিয়ে দেব আর সেটির স্পিডও বাড়িয়ে দেব, যার ফলে সেটি এক পর্যায়ে হাই স্পিডে বাঁকে টার্ন নিতে গিয়ে ট্র্যাক থেকে পড়ে যাবে, আর তখনই আমরা সেখান থেকে মূর্তি লুটপাট করে নেব। আর পার্কার ইতিমধ্যে কাজগুলো টিমের মধ্যে ভাগ করে দেয়। জ্যান ইতিমধ্যে আরও কিছু দক্ষ মানুষ নিয়ে এসেছে। দুইজন ম্যারিড চোর, অ্যাড ম্যাকি আর ব্রেন্ডা ম্যাকি, পায় সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের কাজ ট্রানজিট ওয়ার্কার সেজে পুরো ট্রেন সিস্টেমের কন্ট্রোল দখল করে নেয়া আর ভেতরের লোকদেরকে একদম নিষ্ক্রিয় করে দেয়া। অন্যদিকে গ্রোফিল্ডের কাজ ট্র্যাক ধ্বংস করা, অটোমেটেড সেফটি ব্রেকস নষ্ট করা, যাতে ট্রেন কোনোভাবে থামতে না পারে। পার্কার বলে দেয় ট্রেন লাইনচ্যুত হবেই আর নিচে পড়বে, আর আমরা মূর্তি নিয়ে নেব, কিন্তু তার জন্য বড় ট্রাক জোগাড় করতে হবে। আর সেই দায়িত্ব পড়ে ইস্টার্ন ডেভারের উপর। আর পার্কার জ্যান আর বাকি টিম অপেক্ষা করবে ক্র্যাশ সাইটে। সবকিছু সেট। পার্কার নিশ্চিত হয় সবাই নিজের কাজ বুঝে নেয়, আর পার্কার সবাইকে রেস্ট নিতে বলে, কারণ পরদিনই তাদের কাজ শুরু করতে হবে। কিন্তু তাদের আর রেস্ট নেওয়া হয় না, কারণ এরই মধ্যে তার ফোন বেজে ওঠে আর দেখতে পায় তাকে কল করেছে লোজিন। সে পার্কারকে বলে তোমাকে বাঁচিয়ে রাখা আমার ভুল হয়েছে, উচিত ছিল তোমাকে অনেক আগেই মেরে ফেলা। আর তারপরে সে পার্কারকে আরও বড় দুঃসংবাদ দেয়। সে বলে আমি বুঝে গিয়েছি তুমি আমার উপরে কোনো টেক্কা দেবে, তাই আমি আজকেই চুরির কাজ শুরু করে দিয়েছি। অলরেডি মূর্তি চুরি করার কাজ প্রায় শেষ। ফোন কাটা মাত্রই পার্কার আর জ্যান কাজে ঝাঁপিয়ে পড়ে।
সে প্রথমে গ্রোফিল্ডকে বলে এক্ষুনি কাজ শুরু করতে হবে, কিচ্ছু ভাবার সময় নেই, আমরা যেই প্ল্যান করেছিলাম সেটা মোতাবেকই চলবে। প্রত্যেকে দৌড়ে নিজের নিজের পজিশনে চলে যায়। অ্যাড ম্যাকে আর ব্রেন্ডা ম্যাকে ট্রানজিট ইউনিফর্ম পরে সিস্টেমে ঢুকে পড়ে আর মুহূর্তের মধ্যে পুরো গার্বেজ ট্রেন নেটওয়ার্ক দখল করে নেয়। ওদিকে স্ট্যান্ডেভার চুরি করে ফেলে সেই ভারী একটি ট্রাক যেটি দিয়ে তারা মূর্তি সরাবে। অন্যদিকে গ্রোফিল্ড ট্র্যাকে এসে সেফটি ব্রেকস নষ্ট করে দেয়। পার্কার আর জ্যান রওনা দেয় ক্র্যাশ সাইটের দিকে। এদিকে দ্য আউটফিট নিখুঁতভাবে কাজ শেষ করে। তারা মূর্তি চুরি করে আর সেটাকে ট্রেনে তুলে দেয়। ট্রেন ছুটতে থাকে অন্ধকার টানেলের ভেতর দিয়ে। সবকিছু ঠিকঠাকই আগাচ্ছিল, কিন্তু হঠাৎই ঝামেলা শুরু হয়ে যায়। কারণ ট্রেনটাকে উল্টে পড়তে যে পরিমাণ স্পিডের দরকার ছিল সেটি এখনও এই ট্রেনের ছিল না। তাই পার্কার যেখানে ভেবেছিল ট্রেনটি পড়বে সেখানে না পড়ে সামনে এগিয়ে যেতে শুরু করে। তখন পার্কার তার দলবল নিয়ে সঙ্গে সঙ্গে সেই ট্রেনটাকে ফলো করতে শুরু করে। আর বেশ কিছু দূর আগানোর পরে এক তীক্ষ্ণ বাঁক নেয়ার সময় সেই ট্রেনটা ট্র্যাক থেকে নিচে পড়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই পার্কার আর তার দলবল সেখানে চলে আসে। পিছনে ছিল গ্রোফিল্ড। তারা ঝাঁপিয়ে পড়ে ধ্বংসস্তূপে আর সেই মূর্তি খুঁজতে থাকে। শেষে তারা বড় একটি বক্স পায়। সেটাই ছিল মূর্তির কন্টেইনার। তারা সেটাকে খোলে, কিন্তু ভেতরে ছিল শুধুমাত্র পাথরের টুকরো। সেখানে কোনো মূর্তি ছিল না। অ্যাকচুয়ালি লোজনি আগেই সব বুঝে গিয়েছিল, তাই সে জাস্ট একটি প্রতারণার ফাঁদ পেতেছিল। সে আগে থেকেই জানতো তারা ফাইল চুরি করে নিয়েছে আর সেটি অনুযায়ী তার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করবে। আর মুহূর্তের মধ্যে সেখানে আউটফিটের লোকজন চলে আসে। তারা এসেই তাদের উপরে আক্রমণ করে, গোলাগুলি শুরু করে। তবে পুলিশ চলে আসায় তারা প্রাণে বেঁচে যায় আর কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সবাই আবার জড়ো হয় হেডকোয়ার্টারে। তারা প্রত্যেকে মনমরা হয়ে বসেছিল, কিন্তু পার্কার এখনও হার মানে না। সে বলে আমরা আবারও কাজ শুরু করব, আমরা বের করব মূর্তির আসল লোকেশন। পার্কার আর গ্রোফিল্ড পুলিশ সেজে ঢুকে পড়ে কনকটের বিল্ডিংয়ে। দরজা খোলার সাথে সাথে গার্ডকে তারা কাবু করে ফেলে। ফ্লোর তারা দখল করে নেয়। তারা দ্রুত এগিয়ে যায় বেডরুমের দিকে, যেখানে কনকট বিশ্রাম নিচ্ছিল। আর সে এখন কনকটের উপর প্রেশার দিতে শুরু করে। সে জিজ্ঞেস করে সেই মূর্তি কোথায় রয়েছে, না বললে তাকে মেরে ফেলবে। তবে কনকট এখানে ভয়ে অজ্ঞান হয়ে যায়। আর পার্কার এখন বাধ্য হয়ে তার গার্লফ্রেন্ড গ্রোফিল্ডকে ধরে আর এখন তাকে জিজ্ঞেস করে সেই মূর্তি কোথায় রয়েছে। আর প্রেশারে পড়ে সে সব বলে দেয়। সে জানায় মূর্তিটা ইতিমধ্যে এক ধনী বিলিয়নিয়ার ফিনিয়াস পোলের কাছে বিক্রি হয়ে গিয়েছে, আর ফিনিয়াস পোল এখন একটি দামি রেস্টুরেন্টে রয়েছে। এটা শুনেই পার্কার আর গ্রোফিল্ড দেরি না করে সোজা সেই রেস্টুরেন্টে রওনা দেয়। সেখানে গিয়ে তারা দেখে ফিনিয়াস পোল নিশ্চিন্তে বসে আছে। তারা সরাসরি তার সামনে গিয়ে দাঁড়ায়। শুরুতে পোল অত্যন্ত দাম্ভিকতার সাথে কথা বলে, কারণ সে পার্কারকে চিনতও না। কিন্তু তখনই পার্কার তার সামনেই একজনকে গুলি করে মেরে ফেলে। এটা দেখেই ফিনিয়াস প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর পার্কার এখন খুবই সহজে তাকে বাইরে একটি গাড়িতে তুলে নেয় এবং জিজ্ঞাসাবাদের জন্য জ্যান ও গ্রোফিল্ডের কাছে নিয়ে যায়। নিজের প্রাণ বাঁচাতে পোল সব সত্য বলে দেয়। সে জানায় মূর্তিটা গ্রিনব্রুক ফ্যাসিলিটি নামের একটি হাই সিকিউরিটি ভল্টে রাখা রয়েছে, আর পরদিন সকালে সেটা কঠোর নিরাপত্তার মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেয়া হবে। পার্কার আরও বিস্তারিত জানতে চায়, কারণ সে জানে সেখানে 3টি ভল্ট আছে। পোল তখন বলে আমি নিজের চোখে দেখেছি সেই মূর্তিটা প্রথম ভল্টে রাখা হয়েছিল, তবে এরপরে আর তেমন কিছুই আমি জানি না। এর 1 ঘন্টা পরে রাতে ফ্যাসিলিটিতে 2 জন গার্ড ডিউটিতে ছিল। হঠাৎ তারা মনিটরে দেখে গেটের বাইরে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। একজন গার্ড তা চেক করার জন্য বাইরে চলে যায়। আর এই সুযোগেই গ্রোফিল্ড আর জ্যান চুপিসারে ঢুকে পড়ে এবং ভেতরের গার্ডকে কাবু করে ফেলে। পেছন থেকে পার্কার ঢুকে সোজা ভল্ট নাম্বার 1-এর সামনে চলে আসে আর বিশেষ মেশিনের সাহায্যে সেই ভল্ট ভেঙে ফেলে। কিন্তু অন্যদিকে হয়ে যায় আরেক ঝামেলা। তারা স্ট্যান ডেফিয়ারকে পোলের উপরে নজর রাখতে বলেছিল, কিন্তু স্ট্যান ডেফিয়ার মদ খেয়ে একদম মাতাল হয়ে ঘুমিয়ে পড়ে। আর এই সুযোগে পল সেখান থেকে পালিয়ে যায়। সে রাস্তা থেকে একটি গাড়ি থামায় আর ফোন করে লোজিনকে। সে লোজিনকে বলে দেয় যে পার্কার এই মুহূর্তে ফ্যাসিলিটি থেকে মূর্তি চুরির চেষ্টা করছে। এই খবর শুনে লোজিন প্রচণ্ড রেগে যায়। সে তার লোকজন নিয়ে দ্রুত সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখে 1 নম্বর ভল্ট ভাঙা আর মূর্তি গায়েব। ঠিক তখনই তারা দেখতে পায় একটি গাড়ি সেই মূর্তি নিয়ে পালাচ্ছে। আর তখনই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর চেজিং। অনেকক্ষণ চেজিংয়ের পর শেষমেশ তারা সেই বক্সটি উদ্ধার করে। আর শেষ পর্যন্ত তারা নিজেরাই সেই বক্সটি পোলের বাড়িতে পাঠিয়ে দেয়। তবে পোল বক্স খুলতেই বুঝে যায় এই মূর্তি সেই মূর্তি না, এটি একটি সম্পূর্ণ নকল। সে রেগে গিয়ে এখন টাকা দিতে অস্বীকার করে। এতে লোজিন পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ তার হিসাবে এমনটা হওয়ার কথা না। অন্যদিকে আমরা দেখতে পাই
পার্কার আগেই জেনে গিয়েছিল যে ভল্ট নাম্বার 1-এ কোনো মূর্তি থাকবে না, আর এরই মধ্যে শত্রুরা চলেও আসতে পারে, তাই একটি নকল মূর্তি দিয়ে শত্রুদের সেখান থেকে ভাগিয়ে দিয়েছিল। আর আসল মূর্তির অনুসন্ধান সেখানে এখনও চলছে। পার্কার মূর্তির চারপাশে এক্সপ্লোসিভ সেট করে দেয়। ঠিক তখনই লোজিন তার লোকজন নিয়ে সেখানে হাজির হয় আর তাকে ঘিরে ফেলে। দুজনের মধ্যে প্রায় সংঘর্ষ শুরু হতে যায়। তবে তখনই পার্কার বলে সে যদি তাকে আক্রমণ করতে চায় তাহলে সে এই পুরো মূর্তি ব্লাস্ট করে দেবে। এটি দেখে লোজিন একদম ভয় পেয়ে যায়। সে তখন পার্কারকে বলে, ঠিক আছে, চলো আমরা একটি ডিল করি, তোমাকে আমরা লাভের কিছু অংশ ভাগ দেব। কিন্তু পার্কার তাতে রাজি হয় না, কারণ সে জানে এই মুহূর্তে লোভ করে কোনো লাভ নেই, লোভ করলেই মরতে হবে। আর সঙ্গে সঙ্গে সে সেই মূর্তিটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেই মূর্তি একদম ছিন্নভিন্ন হয়ে পড়ে যায়। আর পরে দেখা যায় লোজিন এখনও বেঁচে রয়েছে, তবে মারাত্মকভাবে আহত। পার্কার এগিয়ে গিয়ে তাকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। পরের দিন টিমের বাকি সদস্যরা এক জায়গায় জড়ো হয়। জ্যান সেখানে ছিল না। সবাই রাগে আর হতাশায় ভেঙে পড়েছিল, কারণ তারা মনে করেছে পার্কার $1.5 বিলিয়ন একটি মূর্তি শুধু শুধু নষ্ট করে ফেলল। পার্কার তাদের রাগ ঝাড়তে দেয় যতক্ষণ না তারা শান্ত হয়। তারপর একটি ব্যাগ বের করে, যার ভেতরে ছিল দুষ্প্রাপ্য অনেকগুলো হীরা। অ্যাকচুয়ালি সে মূর্তি ব্লাস্টের আগেই হীরাগুলো খুলে নিয়েছিল, আর মূর্তি ব্লাস্ট করে বেশ কিছু লাভ হয়েছে, যেমন শত্রুরা আর তাদেরকে ফলো করবে না, কারণ শত্রুরা মনে করবে আসল জিনিস তো ধ্বংসই হয়ে গিয়েছে। অন্যদিকে এই হীরা বিক্রি করা খুবই সহজ, মূর্তি বিক্রি করা অনেক কঠিন। পার্কার আরও বলে মূর্তিটা ছিল একটা অভিশাপের মতো, ওটাকে ধ্বংস করে দেওয়াই ছিল একমাত্র উপায়। আর এরপর বাকি যা সম্পদ ছিল তারা সবাই সমানভাবে ভাগ করে নেয়। কিন্তু তার এখনও কাজ শেষ হয়নি, তার কাজ এখনও বাকি রয়েছে। সে সোজা জ্যানের অ্যাপার্টমেন্টে হাজির হয়। সেখানে জ্যান তার জন্য অপেক্ষা করছিল। পার্কারকে দেখে সে কিছুটা স্বস্তি পায় এবং তাকে সমর্থনও করে। সে বলে মূর্তি ধ্বংস করে দেয়াই ঠিক ছিল। আর তখনই পার্কার বলে আমাকে আরও একটি কাজ ঠিকঠাকভাবে করতে হবে, আর সেটি হচ্ছে আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ। জ্যান তখন তার কাছে প্রাণ ভিক্ষা চায়। সে নিজের বিশ্বাসঘাতকতাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে, বলে যে সে আগেই অনেক কষ্ট সহ্য করেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু পার্কার কোনো কথা না শুনে তাকে গুলি করে মেরে ফেলে, যদিও মুভিতে তাকে মারানোর দৃশ্যটা দেখানো হয়নি। এরই মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।